ইরান কি তাহলে শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করছে? কাল অর্থাৎ 18 অক্টোবর শেষ হয়ে গেল জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অ্যাকশনের মেয়াদ। অর্থাৎ 10 বছরের জন্য ইরানের যে পায়ে বেড়ি ছিল তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, কারণ আন্তর্জাতিক পৃথিবী ইরানের উপরে কড়া নজরদারি রেখেছিল 10 বছরের জন্য। সেই চুক্তির মেয়াদ গতকালই শেষ হয়েছে। এর সাথে সাথেই ইরানের বিদেশমন্ত্রী আরাগাচি পত্র লিখে জাতিপুঞ্জের মহাসচিবকে জানিয়ে দিলেন যে তারা জাতিপুঞ্জের কাছে আর পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে আর দায়বদ্ধ থাকছে না। তারা চাইলে আগামী দিনে তারা নতুন কার্যক্রম শুরু করতে পারে। তিনি পত্রে স্পষ্ট করে জানালেন, রেজলিউশন 223 উইল এন্ড পার্মানেন্টলি অন 18 অক্টোবর 2025। অর্থাৎ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 22-31 যে রেজলিউশন, সেই রেজলিউশন আনুষ্ঠানিকভাবে শেষ হলো 18 অক্টোবর এবং ইরান আগামীতে কোনোদিনও আর এই চুক্তিকে নতুন করে কার্যকর করবে না। ইরানের বিদেশমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথেই সারা পৃথিবীর রাজনীতিতে উঠেছে ঝড়, আর বিশেষ করে ইসরায়েলে শুরু হয়েছে আতঙ্কের পরিবেশ। ইসরায়েলের দৈনিক টাইমস অফ ইসরায়েল তারা লিখেছে যে ইরান আগামী দিনে তারা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, আর এই বোমা যদি তৈরি করে সেক্ষেত্রে উই আর গোয়িং টু অ্যানাইহিলেট ইসরায়েল। এটা ইসরায়েলের দৈনিকের ফ্রন্ট পেজে ইরানের মানুষের যে ঘোষণা, অর্থাৎ ইরান আগামী দিনে ইসরায়েলকে ধ্বংস করতে চলেছে পারমাণবিক বোমা দিয়ে। এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন ইসরায়েলের বাতাসে। ভারতবর্ষের অন্যতম দৈনিক হিন্দুস্তান টাইমস এই খবর তারা প্রকাশ করেছে এবং লিখেছে, ইসরায়েলস প্যানিক রিভিলড অ্যাজ ইরান কনফার্মস নিউক্লিয়ার বম্ব প্ল্যান আফটার জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এক্সপায়ার্স। অর্থাৎ ভারতবর্ষের দৈনিক হিন্দুস্তান টাইমস তারাও আগামী দিনে ইরান যে পারমাণবিক কর্মসূচি গ্রহণ করতে পারে সেই কথা তাদের কাগজে উল্লেখ করেছে। এই একই খবর প্রকাশ করেছে চীনের একটি দৈনিক। তারা জানিয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। মধ্যপ্রাচ্য তথা আরব দুনিয়ায় এখনো পর্যন্ত কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। আর এই কারণেই মধ্যপ্রাচ্যে যত রাজনৈতিক অশান্তি, কারণ একদিকে ইসরায়েল রাষ্ট্র তার ভান্ডারে রয়েছে 90টি পারমাণবিক অস্ত্র এবং অন্যদিকে আমেরিকা এবং G7 এর রাষ্ট্রগুলি যখন ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ, তখন আরব রাষ্ট্র তারা শক্তির নিরিখে অনেকখানি দুর্বল। আর এই কারণেই ইসরায়েল ধারাবাহিকভাবে মধ্যপ্রাচ্যের উপরে তারা সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইরান যখন তার পারমাণবিক কার্যক্রমকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পেরেছে, এই ক্ষেত্রে রাশিয়া এবং চায়না ইরানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তারা চাইছে যে এই মিডল ইস্টে রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক, যাতে করে চীন এবং রাশিয়ার বাণিজ্যিক স্বার্থ আরো বেশি সুরক্ষিত হয়। ফলে ইরানের সঙ্গে হাত মিলিয়ে চীন রাশিয়া একত্রে তারা জাতিপুঞ্জের মহাসচিবকে পত্র লিখে জানালো যে ইরানের আগামী দিনে তাদের এই পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকছে না। অর্থাৎ জাতিপুঞ্জ নতুন করে ইরানের ওপরে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবে না তারা যদি এখন পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যায়। বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র একটি রক্ষা কবচ। যে রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে সেই রাষ্ট্র সুরক্ষিত থাকবে, তাকে অন্য কোনো দেশ আক্রমণ করার আগে 7 বার ভাববে। ইরান এই সত্যটি অনেক আগেই উপলব্ধি করেছিল। সারা পৃথিবীর বিজ্ঞানের আঁতুড়ঘর বলে খ্যাত যে ইরান রাষ্ট্র, তারা 1979 সালের পর থেকেই একটু একটু করে তারা পারমাণবিক কার্যক্রম শুরু করে। আর তখন থেকেই ইরানের উপরে শুরু হয়ে যায় আন্তর্জাতিক বিশ্বের স্যাংশন। একটার পর একটা স্যাংশন চাপিয়ে ইরান রাষ্ট্রকে পঙ্গু করার একটা চেষ্টা চলছিল। তাতেও যখন ইরানকে দমানো গেল না, তখন 2013 সাল থেকে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চায়না, জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্র আর জার্মানি ছিল অতিথি রাষ্ট্র সেই সময়ে, তার সঙ্গে গোটা ইউরোপীয় ইউনিয়ন, তারা ইরানকে একটি শর্ত চাপিয়ে দেয় যে ইরান যদি তার পারমাণবিক অস্ত্র তৈরির যে প্রকল্প সেখান থেকে যদি সরে আসে তাহলে ইন্টারন্যাশনাল স্যাংশন যেগুলো রয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। তখন 2015 সালের 14 জুলাই
ভিয়েনাতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইরান সেখানে মুচলেকা দেয় তারা আগামী দিনে তারা পারমাণবিক অস্ত্র তৈরি কাজ করবে না। অন্যদিকে ইউএন অর্থাৎ জাতিপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের ওপরে থাকা একাধিক স্যাংশনকে তারা তুলে নেবে। এই চুক্তির শর্ত মেনে ইরান ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে তার দেশে আহ্বান করে যে নিয়মিত তাদের যে 3টি বিশেষ করে বিখ্যাত পারমাণবিক কেন্দ্র ছিল, ইস্পাহান, ফোর্দো, নাতানজ, এখানে যে পারমাণবিক চুল্লিগুলো ছিল সেগুলোকে আন্তর্জাতিক পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত করা হয়, যাতে করে তারা এসে এখানে দেখতে পারে যে ইরান কোনোভাবে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কি না। অর্থাৎ এই চুক্তির শর্ত মেনে 2015 পর থেকে ইরান পারমাণবিক শক্তিকে কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত গবেষণা এবং দেশের চিকিৎসা পরিষেবার কাজেই ব্যবহার করে এসছে। কোনো ধরনের অস্ত্র তৈরির প্রচেষ্টা করেনি। যদিও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে তারা ইরানের সঙ্গে যে পারমাণবিক অস্ত্র নিবারণের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি থেকে সরাসরি বেরিয়ে আসবে। কারণ কি? ইরানের অপরাধ কি? তো ইরানের অপরাধ এই যে ইরান তারা ব্যালিস্টিক মিসাইলের কাজ করছে এবং বিভিন্ন সংগঠনকে তারা অস্ত্র দিয়ে শক্তিশালী করছে। তাই ইরানের উপরে বিপুল পরিমাণের স্যাংশন জারি করে ইরানের অর্থনীতিকে পঙ্গু করার জন্য তিনি মারাত্মক আক্রমণাত্মক ব্যবস্থা গ্রহণ করেন। ডোনাল্ড ট্রাম্প ইরান রাষ্ট্রকে এই স্যাংশনের অস্ত্র দিয়ে ঘায়েল করতে চান। আর এই কাজে তিনি কি ব্যান করেন? তিনি ব্যান করলেন অয়েল এক্সপোর্টিং। তিনি মেটাল এবং ব্যাংকিং, শিপিং সমস্ত ক্ষেত্রেই, ব্যাংকিং পরিষেবা, বিদেশে জাহাজ পরিবহন সমস্ত ক্ষেত্রেই কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করলেন। আমেরিকার ইরানের ওপরে জারি করা এই স্যাংশন ইরানের অর্থনীতিতে প্রভূত ক্ষতি করে। ইরান 2017 সালে যখন প্রতিদিনে 25 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করছে বিশ্বে, সেই এক ধাক্কাতে নেমে এসে দাঁড়ায় দিনে মাত্র 2 লক্ষ ব্যারেলে। অন্যদিকে ইরানের মুদ্রা যে সেই রিয়ালের অবমূল্যায়ন হয়, তার প্রায় 97% দাম পড়ে যায় ইরানিয়ান রিয়ালের। এর ফলে ইরানের ইকোনমি মারাত্মকভাবে ধুঁকতে শুরু করে। ইরানের যে মেডিকেল সেক্টর, বিদেশ থেকে আমদানি করা পণ্য অপ্রতুল হয়ে যায়, দেশে একটা ক্রাইসিস তৈরি হয়। এই ক্রাইসিসের সামনে দাঁড়িয়েও ইরানের প্রেসিডেন্ট খোমাইনি তিনি মাথা নত করেননি আমেরিকার কাছে, মাথা নত করেননি জাতিপুঞ্জের কাছে। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনকে ভাঙলো, চুক্তির বাইরে এলো, ইরানও শুরু করলো ধীরে ধীরে এই আইন লঙ্ঘন করে তার ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ শুরু করা, যাতে করে আগামী দিনে পারমাণবিক অস্ত্র তৈরি করার দিকে এগোতে পারে। সেই কাজ কিন্তু শুরু করেছিল ইরান। 2019 সাল থেকে ইরান ধীরে ধীরে তার যে পারমাণবিক কেন্দ্রগুলো সেগুলোর কাজকে তিনি অনেক গতি বাড়িয়ে দেয়। 2023 সালে এই গাজা যুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানের তেহরান শহরে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে খুন করে। আর এরই জবাবে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। 13ই জুন ইরানের সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলোকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েল মারাত্মকভাবে মিসাইল হামলা চালায় ইস্পাহান, ফোর্দো, নাতানজের উপরে। কিন্তু তাতেও ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোর বিশেষ কোনো ক্ষতি হয়নি। এই অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হন এবং তাকে অনুরোধ করে যে করেই হোক ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করতে হবে। এই বেঞ্জামিন নেতানিয়াহুর কথা রাখতে গিয়ে 22শে জুন মধ্যরাতে প্রথমবারের মতো আমেরিকার B-2 এই বিমান, অন্যদিকে টম হক মিসাইল, দুদিক থেকে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমুদ্র পথে মিসাইল হামলা চলে ইস্পাহানে, অন্যদিকে B-2 বিমান উড়ে এসে একটার পর একটা হামলা করা হয় এই ফোর্দো এবং নাতানজে। এই সময়ে ডোনাল্ড ট্রাম্প সরকারিভাবে তিনি ঘোষণা করেন যে তিনি ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই দাবির সঙ্গে একমত হতে পারেনি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কর্মকর্তারা। তারা মনে করেন যে ইরানের যে এই পারমাণবিক কেন্দ্রগুলোর কার্যক্রম চলতো মাটি থেকে প্রায় 90 মিটার নিচে,
B2 বিমান যতই শক্তিশালী হোক, যে বিপুল পরিমাণের আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে আমেরিকা, তাতে মারাত্মক ক্ষতি হলেও ওপরের অংশে ভেতরের যে মূল গবেষণাগার যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ কোনো কাজ চলছিল তার কোনরূপ ক্ষতি হয়নি। তারা স্পষ্ট জানিয়েছেন যে ইরানের এই পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজটি কয়েক মাসের জন্য ব্যাহত হলো ঠিকই, কিন্তু সেটা পুরোপুরি ধ্বংস হয়েছে, এই দাবি ভুয়ো এবং মিথ্যা। পারমাণবিক অস্ত্র তৈরি তার সংরক্ষণ বিষয়ে পশ্চিমী দুনিয়া ধারাবাহিকভাবে পৃথিবীর কাছে দ্বিচারিতা করে এসছে। একদিকে যখন তারা নতুন নতুন করে পারমাণবিক চুল্লি তৈরি করেছে, তাদের সংখ্যা বাড়িয়েছে পারমাণবিক অস্ত্রের, তখন পৃথিবী ব্যাপী বিভিন্ন রাষ্ট্রকে তারা চাপ প্রয়োগ করেছে নতুন করে কোনো রাষ্ট্র যাতে তারা পারমাণবিক শক্তি তৈরি না করে। কারণ তাদের যে আধিপত্য, তাদের যে সাম্রাজ্যবাদ, তাদের যে অর্থনৈতিক লুণ্ঠন, তা যাতে তারা ধরে রাখতে পারে, অটুট রাখতে পারে, এই লালসার কারণ থেকে তারা পৃথিবীর কোনো রাষ্ট্রকে নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়নি। আর জাতিপুঞ্জের 6 নম্বর অনুচ্ছেদে যখন ঘোষণা করা হয়েছে গর্বের সঙ্গে সারা পৃথিবীর যত পারমাণবিক অস্ত্র রয়েছে তাদের ধ্বংস করতে হবে, পৃথিবীকে পারমাণবিক অস্ত্র থেকে মুক্ত করতে হবে, মানব জাতিকে বাঁচাতে হবে। অনেক যুদ্ধ হয়েছে, আর যুদ্ধ নয়, পৃথিবী এবার শান্তি চায়। এই সব কথা গালভরা মহান বাক্যগুলো লেখা রয়েছে জাতিপুঞ্জের 6 নম্বর অনুচ্ছেদে। কিন্তু সেইখানেই আমেরিকা যুক্তরাষ্ট্র, তার কাছে এখন বর্তমানে 5044টি পারমাণবিক বোমা রয়েছে মজুদ। রাশিয়ার কাছে প্রায় 5500 এই পারমাণবিক বোম রয়েছে মজুদ। ইংল্যান্ড, ফ্রান্স, চায়না, পৃথিবীর অধিকাংশ এই শক্তিধর রাষ্ট্রগুলো তারা পারমাণবিক অস্ত্র হয় তৈরি করেছে, নতুবা এই সমস্ত শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে তারা ধার নিয়ে মজুত রেখেছে। ফলত ন্যাটোর সদস্যভুক্ত প্রতিটি রাষ্ট্রের কাছেই পারমাণবিক শক্তি রয়েছে। কেবলমাত্র আরব দুনিয়ার রাষ্ট্রগুলি এখনো পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। এই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারার পরিণাম অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা নিশ্চয়ই জানেন, উত্তর কোরিয়া একটি ছোট্ট রাষ্ট্র, অথচ তার কাছে পারমাণবিক অস্ত্র থাকার কারণে আজ আমেরিকা তাকে সমীহ করে চলে। যখন বিজয় দিবসে চায়নার বেজিংয়ে 3রা সেপ্টেম্বর পৃথিবীকে চমকে দেওয়ার যে প্যারেড হলো, সেই প্যারেডে শি জিনপিং এর এক পাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তো অন্য পাশে কিং জং উন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। এখান থেকেই বোঝা যায় যে পারমাণবিক অস্ত্রের কি পরিমাণ গুরুত্ব। আপনারা এও দেখেছেন যে দোহাতে যখন ইসরায়েল বোমা হামলা করলো, তারপরেই সৌদি আরব নিজের সুরক্ষার কারণে পাকিস্তানের সঙ্গে একটি বহু বিলিয়ন ডলারের সামরিক চুক্তি সম্পাদন করলো। কি কারণে? এই কারণেই যে পাকিস্তান রাষ্ট্রের যখন আন্তর্জাতিক জিওপলিটিক্সে সেই অর্থে কোনো ভূমিকা নাই, সেই রাষ্ট্র মুসলিম বিশ্বের একমাত্র রাষ্ট্র যার কাছে পারমাণবিক শক্তি মজুদ রয়েছে। তাই বর্তমান সময়ে পারমাণবিক শক্তির কারণেই পাকিস্তান রাষ্ট্রের গুরুত্ব। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলে আসা যে রাজনৈতিক অস্থিরতা, তার সমাপ্তি কেবলমাত্র হতে পারে শক্তির ভারসাম্যে। অর্থাৎ যদি কোনো আরাবিয়ান রাষ্ট্র তারা যদি পারমাণবিক শক্তি তৈরি করতে পারে, তবেই শান্তি নেমে আসবে। কারণ অস্ত্র এখন যুদ্ধের জন্য নয়, অস্ত্র শান্তির জন্য সব থেকে বেশি দরকার। সারা পৃথিবীতে নতুন করে যাতে এই নিউক্লিয়ার শক্তি তৈরি না হয়, তার জন্য কাজ করে নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার উইপেন্স বলে একটি সংস্থা। সেই সংস্থা অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এই পশ্চিমা দেশগুলো বারবার যখন নতুন কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তার উপরেই চাপিয়ে দিয়েছে স্যাংশন। 1974 সালে ভারতবর্ষ স্মাইলিং বুদ্ধা, এই স্মাইলিং বুদ্ধা অপারেশনে তারা প্রথমবারের মতো পারমাণবিক বোমা বিস্ফোরণ করে রাজস্থানের পোখরানে, আর তারই মাধ্যমে ভারতবর্ষ হয়ে ওঠে সামরিক শক্তিধর রাষ্ট্র। তারপর 1998 সালে পোখরানের দ্বিতীয়বারের জন্য 5টি পারমাণবিক অস্ত্র বিস্ফোরণ করে এবং সারা পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষ স্বীকৃতি পায় যে নতুন একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে। আর এরই জবাবে আমেরিকা জাতিপুঞ্জ তার উপরে চাপিয়ে দেয় স্যাংশন।
আর ওই বছরে ওই সময়ে পাকিস্তানও তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করে 1998 সালে। তার উপরেও নেমে আসে স্যাংশনের খাড়া। যদিও ভারত এবং পাকিস্তান এই উভয় রাষ্ট্রের ওপরেই যে স্যাংশন লাগু হয়েছিল সেই স্যাংশন বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে আমেরিকা বা জাতিপুঞ্জ ধীরে ধীরে সেই স্যাংশনকে তুলে নেয়। জাতিপুঞ্জ বা আমেরিকার যে ফাঁদ, অর্থাৎ আমরা নিজেরা পারমাণবিক শক্তি রাখবো, তুমি রাখতে পারবে না, কারণ তোমার পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক পৃথিবীর শান্তির জন্য হুমকি, আর আমার পারমাণবিক অস্ত্রটা আন্তর্জাতিক শান্তির জন্য শুভ। এই টোপে যারা পা দিয়েছে তো তারাই ফেসেছে। ইউক্রেন যখন ইউএসএসআর ভেঙে যায়, ইউক্রেন 1900 পারমাণবিক অস্ত্র তার হাতে আসে, কিন্তু বুদাপেস্টের মেমোরেন্ডামের শর্তে রাজি হয়ে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড এবং ফ্রান্সের কথা মতো ইউক্রেন তার হাতে থাকা 1900 পারমাণবিক অস্ত্রকে রাশিয়ার হাতে তুলে দেয়। 2022 সালে আমরা কি দেখলাম? রাশিয়া হামলা করলো ইউক্রেনকে, যে যুদ্ধ এখনো সমান তালে এগিয়ে চলেছে। ইউক্রেন ক্রমশ যুদ্ধের বলি হচ্ছে। আর সাউথ আফ্রিকা পৃথিবীর একমাত্র দেশ যারা নিজের প্রযুক্তি কাজে লাগিয়ে যারা পারমাণবিক শক্তি তৈরি করেছিল, কিন্তু সাউথ আফ্রিকা শান্তির বার্তা ছড়িয়ে দিতে নিজেরাই নিজেদের পারমাণবিক অস্ত্রকে ধ্বংস করে। এখন বর্তমান ভূ রাজনীতিতে সাউথ আফ্রিকার কোনো স্থান নেই। পৃথিবীর কোনো রাষ্ট্র সাউথ আফ্রিকাকে কোনোভাবেই গুরুত্ব দেয় না বা দিতে রাজি নয়। এই আলোচনা প্রেক্ষিতে আমরা একথা বলতে পারি, বর্তমান পৃথিবীতে সত্যি সত্যিই অস্ত্র কেবল শুধু যুদ্ধের জন্য নয়, অস্ত্র শান্তি প্রতিষ্ঠায় এবং রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেভাবে তার সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মানুষকে খুন করছে, সেই খুনকে যদি আটকাতে হয়, মধ্যপ্রাচ্যে সৌদি আরব যত পরিমাণ টাকা প্রতি বছর নিরাপত্তা খাতে ব্যয় করে, সেই ব্যয়ে যদি ইতিমধ্যেই সৌদি আরব পারমাণবিক শক্তি তৈরি করতে পারত, যদি ইরান ইতিমধ্যেই সফল হতো, তাহলে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠিত হতে পারত। তাই পৃথিবীতে শক্তির ভারসাম্য তৈরি হোক এবং অন্তত শান্তি প্রতিষ্ঠিত হোক, সেই আশা রেখে শেষ করলাম আজকের এই ভিডিও।